আমেরিকার অব্যাহত বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে আকস্মিক পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। জর্ডানে আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল কেন্দ্র, থার্ড রাডার ব্যবস্থা এবং পেট্রিয়ট ব্যাটারি পুরোপুরি ধ্বংসের দাবি জানিয়েছে তেহরান। সামরিক ঘাঁটির পাশাপাশি সংঘাত এখন বিশ্ব জ্বালানি পরিবহনের মূল রুট হরমুজ প্রণালীতেও ছড়িয়ে পড়েছে। আইআরজিসি জানায়, আমেরিকার উস্কানিতে মাইন বেষ্টিত পথ দিয়ে যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, আমেরিকান আগ্রাসন না থামা পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে এবং হামলা অব্যাহত থাকলে পুরো অঞ্চলের তেল, গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামো অকার্যকর করে দেওয়া হবে। অন্যদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যবর্তী সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর টানা 12তম দিনে বুধবার রাতে ইরানে হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজে আঘাত করা হলে প্রতিটি ঘটনার জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকির পর আমেরিকার সাথে নতুন করে আর কোনো সংলাপে বসতে নারাজ তেহরানের সাধারণ মানুষ। তীব্র অর্থনৈতিক চাপের মধ্যেও যুদ্ধ শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন সাধারণ ইরানিরা। আমি মনে করি না নতুন করে আলোচনা বা সমঝোতার আর কোনো প্রয়োজন আছে। চরম অর্থনৈতিক কষ্টের মধ্যেও আমরা লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। হরমুজ ও বাবেল মানদেব প্রণালী বন্ধ থাকুক, এটাই সঠিক জবাব। আমরা যখন আলোচনা করছিলাম তখনই তারা আমাদের নেতা ও কমান্ডারদের উপর আক্রমণ চালিয়েছে। অঞ্চলের অন্য দেশগুলোরও বোঝা উচিত, আমাদের অবকাঠামোতে আঘাত করা হলে তাদের অবকাঠামো রক্ষা পাবে না। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বেসামরিক অবকাঠামোয় ট্রাম্পের এই হামলার হুমকিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে সমালোচনা করলেও মধ্যপ্রাচ্যে সংঘাত এখন এক অভূতপূর্ব ও ভয়াবহ মোড় নিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের অর্থমন্ত্রী সাইয়েদ আলী মাদানি জাদেহ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ইরান সফর। পরে রাজধানীর সাদাবাদ প্রাসাদে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে এই দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন এবং আলোচনা করেন উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দুই দেশের জ্বালানি ও বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে। ইরাকি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 2 দিনের এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জ্বালানি সহযোগিতা। বিশেষ করে ইরান থেকে গ্যাস সরবরাহ, ইরাকের বিদ্যুৎ খাতের জ্বালানি নিরাপত্তা, সীমান্ত সহযোগিতা, পানি ব্যবস্থাপনা এবং বাণিজ্য সম্প্রসারণ। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং আমেরিকা ইরান উত্তেজনার প্রভাবও বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। সফরটির কূটনৈতিক গুরুত্ব আরও বেড়েছে এর সময় নির্বাচনের কারণে। কয়েকদিন আগেই 5 দিনের সফরে ওয়াশিংটন গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন আল জাইদি। সেখানে জ্বালানি অবকাঠামো ও বিনিয়োগ খাতে বড় কয়েকটি সমঝোতা হয়। ইরাকের তেলমন্ত্রী জানিয়েছেন, আমেরিকান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলোর সম্ভাব্য মূল্য প্রায় $200 বিলিয়ন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প তখন বলেছিলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে আরও বহু অর্থনৈতিক চুক্তি হবে যা দুই দেশের কর্মসংস্থান বাড়াবে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন সফরের পরপরই তেহরান সফর ইঙ্গিত দিচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতিতেই এগোচ্ছে বাগদাদ। দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ইরাকের জন্য কৌশলগত প্রয়োজন। তেহরান সফর শেষে তুর্কি, সৌদি আরব ও সিরিয়া সফরেরও পরিকল্পনা রয়েছে আল জাইদির। পর্যবেক্ষকদের মতে এই ধারাবাহিক সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় ইরাকের নতুন কূটনৈতিক অবস্থান তুলে ধরারও একটি প্রচেষ্টা। সৌদি আরবের সাথে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিতে নতুন শর্ত আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দুই দেশের জ্বালানি মন্ত্রণালয়ের মধ্যে সই হওয়া 30 বছর মেয়াদী চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পাবে কেবল তখনই যখন রিয়াদ আনুষ্ঠানিকভাবে এব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এব্রাহাম অ্যাকর্ডস মূলত 2020 সালে ট্রাম্পের মধ্যস্থতায় শুরু হওয়া একটি ঐতিহাসিক কূটনৈতিক প্রক্রিয়া,
যার মূল লক্ষ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশগুলোর সাথে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা। ইউনাইটেড আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো এতে সই করলেও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের দাবিতে এতদিন এই জোটে ভেড়েনি সৌদি আরব। এবার পারমাণবিক প্রযুক্তির বিনিময়ে সেই পুরনো শর্তই রিয়াদের সামনে ফেরত আনলেন ট্রাম্প। তবে এই শর্ত ছাড়াও চুক্তির কৌশলগত দিকগুলো বিশ্ব রাজনীতিতে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। চুক্তি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান জোটের সম্মেলন চলাকালে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি আশ্বস্ত করেন রিয়াদ যেন কখনো এই প্রযুক্তিকে অস্ত্র তৈরিতে ব্যবহার করতে না পারে, তার জন্য আমেরিকান প্রযুক্তি ও বিশেষজ্ঞদের প্রত্যক্ষ নজরদারিতে সর্বোচ্চ সুরক্ষা বজায় রাখা হচ্ছে। It allows us to have influence over the direction that it goes. It allows us to make sure that there are safeguards in place, things of this nature. And in the case of Saudi Arabia, they've been an important strategic partner for us, so it would make sense for us to enter into such an agreement. But obviously the details of it, once it's released, you'll see it, you'll be able to understand it, and more importantly, it'll go through its congressional review process, which is a key part of this, you know, and so there'll be a lot more questions answered at that time. অন্যদিকে ভূ রাজনৈতিক দর কষাকষি চললেও চুক্তি সইয়ের খবরে উচ্ছ্বসিত সৌদি আরবের সাধারণ নাগরিকেরা। দেশটির উপকূলীয় শহর জেদ্দায় স্থানীয় বাসিন্দারা জানান, এই শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি রিয়াদের অর্থনৈতিক বহুমুখীকরণ ও রাজস্ব বৃদ্ধিতে এক বিশাল মাইলফলক হয়ে থাকবে। এটি একটি পুরোপুরি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি যা আমাদের দেশের শিল্প ও বিদ্যুৎ খাতকে বদলে দেবে। তেল বহির্ভূত রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে এটি সৌদি আরবের জাতীয় অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা করবে। তবে এই চুক্তিকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েলে। দেশটির বিরোধী দলীয় নেতা বেনি গান্স ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগডোর লিবারম্যান সামাজিক মাধ্যমে সতর্ক করে বলেন, জাতিসংঘের কড়া নজরদারি ছাড়া সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেয়া হলে তা মধ্যপ্রাচ্যে ভয়াবহ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত ঘটাবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে তেল আভিভকে আলোচনার বাইরে রেখে চুক্তি করায় বড় সামরিক ঝুঁকিতে পড়ছে অঞ্চলটি। It seems like Israel has lost an opportunity here, and America may have lost it for Israel, which is to connect this very important step on nuclear energy with the possible normalization in the relations between Saudi Arabia. সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও প্রতিরক্ষা মন্ত্রী লিবারম্যান একে ঐতিহাসিক ব্যর্থতা আখ্যা দিয়ে আমেরিকান কংগ্রেসে লবিংয়ের তাগিদ দেন। ইসরায়েলি রাজনীতিবিদ ও আমেরিকার কট্টর ইসরায়েলপন্থীদের চাপের মুখেই সই হওয়ার পরদিন নিজের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প এবং সৌদির সামনে আব্রাহাম অ্যাকর্ডসের শর্ত জুড়ে দেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে আবারও একটি প্রস্তাব পাশ করেছে হাউস। বৃহস্পতিবার 214-208 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। দলীয় অবস্থানের বাইরে গিয়ে 4 জন রিপাবলিকান কংগ্রেসম্যানও এর পক্ষে ভোট দেন। তবে কয়েক ঘন্টা পর সেনেটে একই ধরনের একটি প্রস্তাব পাশ হয়নি। ডেমোক্রেটিক সেনেটরদের উত্থাপিত প্রস্তাবের পক্ষে 47 ভোট পড়লেও বিপক্ষে ভোট দেন 49 জন। ফলে প্রস্তাবটি সেখানে আটকে যায়। ইরানের যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব বৃহস্পতিবার হাউসে পাশ হয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রামিলা জায়াপাল উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে 214 এবং বিপক্ষে 208টি ভোট পড়ে। ডেমোক্রেটদের পাশাপাশি 4 রিপাবলিকান টম ব্যারেট, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, ওয়ারেন ডেভিডসন এবং থমাস ম্যাসি এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। পরে ক্যাপিটল হিলের বাইরে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবটি পাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন কংগ্রেসম্যান প্রামিলা জায়াপাল। তবে তিনি বলেন, এর আগে হাউস ও সেনেটে অনুরূপ একটি প্রস্তাব পাশ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সামরিক পদক্ষেপ আরও বাড়িয়েছিলেন, তাই ট্রাম্পকে ঠেকাতে এবার আদালতে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেসম্যান আলেক্সান্দ্রিও ওকাসিও কর্টেস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের বাইরে অযৌক্তিক যুদ্ধে জড়িয়ে $1 ট্রিলিয়ন ব্যয় করছেন, অথচ সাধারণ মানুষ নিজেদের মৌলিক চিকিৎসা ব্যয় মেটাতেও হিমশিম খাচ্ছে। তবে কংগ্রেসে প্রস্তাবটি পাশ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরই সেনেটে একই ধরনের একটি প্রস্তাব আটকে যায়। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হোলেনের আনা প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত এই প্রস্তাবের পক্ষে 47 ভোট পড়লেও বিপক্ষে ভোট দেন 49 জন। কয়েকজন রিপাবলিকান সেনেটর প্রকাশ্যে ইরান যুদ্ধের বিরোধিতা করলেও এদিন তারা যুদ্ধবন্ধের এই প্রচেষ্টার বিপক্ষে অবস্থান নেন।
ভোটাভুটি শুরুর আগে সেনেট ফ্লোরে দেয়া বক্তৃতায় রিপাবলিকানদের মেরুদণ্ডহীন বলে অভিহিত করেন মাইনরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত নিলেও তাকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন রিপাবলিকানরা। শুমার দাবি করেন, রিপাবলিকানরা জনমতকে উপেক্ষা করছেন। ইরানের সাথে চলমান সংঘাতকে উদ্দেশ্যহীন দীর্ঘস্থায়ী যুদ্ধ হিসেবে বর্ণনা করেন সেনেটর ক্রিস ভ্যান হোলেন। সেনেটর ক্রিস মার্ফি বলেন, 146 দিন পার হওয়া এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা কোনো কিছুই অর্জন করেনি। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার মধ্যে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেন ও ফ্রান্স। স্পেনের রাজধানী মাদ্রিদের উপকণ্ঠ থেকে শুরু করে আভিলা প্রদেশের একাধিক শহরে আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়। অন্যদিকে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম ফ্রান্সে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপের দাবানলের মৌসুম আরও দীর্ঘ ও ভয়াবহ হয়ে উঠছে। স্পেনের মাদ্রিদের পেলাইওস দে লা প্রেসা এলাকায় বৃহস্পতিবার জরুরি উদ্ধারকর্মীরা ঘরবাড়ি রক্ষায় প্রাণপণ চেষ্টা চালান। স্প্যানিশ মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের প্রকাশিত ভিডিওতে দেখা যায় আবাসিক এলাকার পাশে বিশাল অগ্নিকাণ্ড এবং আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে স্থল ও আকাশ দুদিক থেকেই অভিযান চালাচ্ছেন। মাদ্রিদের পাশাপাশি আভিলা প্রদেশের বুরগোহন্দ ও নাভালুয়েঙ্গা এলাকায়ও দাবানলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাভালুয়েঙ্গায় আলবেরচে নদী থেকে হেলিকপ্টারে পানি তুলে আগুন নেভানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দশকের বাসিন্দা হয়েও তারা এত ভয়াবহ আগুন আগে কখনো দেখেননি। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে একাধিক শহরে ঘরে অবস্থানের নির্দেশ জারি করা হয়েছে। এদিকে স্পেনের সেভিয়ায় তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রচন্ড গরমে পর্যটকরা ছায়া ও পানির আশ্রয় নিচ্ছেন। But for me, it's not too bad, and Sevilla is so beautiful. I don't mind the heat. আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি চলতি গ্রীষ্মে স্পেনের তৃতীয় তাপপ্রবাহ, যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের কোটিনিয়াক এলাকায় দ্রুত গতির দাবানল বনাঞ্চল গ্রাস করছে। আগুন নেভাতে হেলিকপ্টার ও বিশেষ অগ্নি নির্বাপন বিমান মোতায়েন করা হয়েছে। একই সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিরন্ত এলাকায় দাবানলের কারণে রাতারাতি 10,000-এর বেশি মানুষকে ক্যাম্প সাইট ও আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বোর্দোর পশ্চিমে পর্যটন কেন্দ্র আরকাসো উপসাগরের কাছে আগুনে ইতিমধ্যে অন্তত 3,100 হেক্টর এলাকা পুড়ে গেছে। উদ্ধার কাজে দমকল বাহিনীর পাশাপাশি ফরাসি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের কোপার্নিকাস ওয়াইল্ড ফায়ার মনিটরিং সার্ভিসের তথ্য অনুযায়ী চলতি বছরে স্পেনে এরই মধ্যে 104,423 হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে। একই সময় ফ্রান্সে পুড়েছে 41,781 হেক্টর জমি। ফলে দাবানলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ এখন স্পেন। ভারত জুড়ে সরকার বিরোধী ছাত্র আন্দোলন আরও বিস্তৃত করার ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। এর অংশ হিসেবে দেশজুড়ে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে আন্দোলন ঠেকাতে রাজধানী নয়াদিল্লিতে কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। যন্তর মন্তর সহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার, কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ এবং মোবাইল ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা, নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিলুপ্তির দাবিতে অনড় রয়েছেন বিক্ষোভকারীরা। ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। কলকাতা, কেরালা, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং নয়াদিল্লিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী।
তাদের অভিযোগ, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় 2 মিলিয়ন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ঘটনার সঙ্গে একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও জড়িত বলে দাবি তাদের। তাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ বিলুপ্ত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। Scrapping of NTA. You know that 23 lakh students has been affected, 21 students has committed suicide. It's not just suicide, it's a murder from the government system itself. এদিকে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আন্দোলনস্থলের আশেপাশের একাধিক মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক এলাকায় মোবাইল ইন্টারনেটও বন্ধ রাখা হয়। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। অফিসগামীদের দুর্ভোগ বেড়েছে, ব্যবসা বাণিজ্যও দেখা দিয়েছে স্থবিরতা। নিরাপত্তা পরিস্থিতির কারণে রাজধানীর জনপথ ও কনট প্লেস এলাকার অনেক দোকান আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বিরোধী কংগ্রেস। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের শীর্ষ নেতারা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, নিজেদের অধিকার আদায় করতে নামা শিক্ষার্থীদের উপর পুলিশ বল প্রয়োগ করেছে। সংসদের চলতি অধিবেশনও এই ইস্যুতে সরকারকে ঘিরে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিরোধী দলগুলো। उसी देश के बच्चों को आप इसलिए पीट रहे हैं क्योंकि वो अपना अधिकार मांग रहे हैं। তবে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। ভারতের পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, গত 24 ঘন্টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য 4 বার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার যে কোনো সময় যে কোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি। কিন্তু আন্দোলনকারীরা বলছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে কোনো আলোচনায় বসবেন না তারা। ফলে সংকট নিরসনে এখনো কোনো সমাধান দেখা যাচ্ছে না। We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well. গত মে মাসে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2014 সালের ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় ছাত্র আন্দোলনে রূপ নিয়েছে। সরকার ও আন্দোলনকারীদের অবস্থান এখনও বিপরীতমুখী থাকায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর বিশ্লেষকদের। इनकॉम्पिटेंट एक फेल्ड मिनिस्टर इस देश के करोड़ों स्टूडेंट्स से ज्यादा इम्पोर्टेंट नहीं हो सकता। ক্রোয়েশিয়ার এড্রিয়াটিক সাগরের নীল জলের গভীরে লুকিয়েছিল 8ম শতাব্দীর বাইজেন্টাইন সাম্রাজ্যের নানা অমূল্য ইতিহাস। 2015 সালে আবিষ্কৃত হলেও দীর্ঘ 1 দশকের সূক্ষ্ম ও সুসংগঠিত অনুসন্ধানের পর প্রত্নতাত্ত্বিকরা উন্মোচন করলেন এক অবিশ্বাস্য অধ্যায়। উদ্ধার হলো ভূমধ্যসাগরের ইতিহাসে কোনো জাহাজডুবি থেকে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণের ভাণ্ডার। পরিষ্কার ও সংস্কারের পর মেপে দেখা গেছে এর ওজন 600 গ্রামের বেশি। পুরো ভূমধ্যসাগরের কোনো জাহাজডুবিতে এত বিশাল পরিমাণ সোনা পাওয়ার ঘটনা এটাই প্রথম। উদ্ধার করা প্রত্ন সামগ্রীর মধ্যে রয়েছে হিরাক্লিয়াস রাজবংশের 4 সম্রাটের ছবি সম্বলিত স্বর্ণমুদ্রা, চুনি ও পান্না খচিত সোনার বেল্ট এবং স্বয়ং বাইজেন্টাইন সম্রাটের প্রতিকৃতি আঁকা বিশেষ একটি রাজকীয় আংটি। সমুদ্রের তলদেশে নষ্ট না হওয়া এমন নিখুঁত স্থান উদ্ধার হওয়াকে বিরল ঘটনা বলছেন গবেষকরা। এটি 7ম বা 8ম শতাব্দীর জাহাজ। এটি সাধারণ কোনো পণ্যবাহী জাহাজ ছিল না। সম্ভবত কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদস্থ সরকারি কর্মকর্তা এতে ভ্রমণ করছিলেন। জাহাজটিতে কেবল রত্নই ছিল না, মিলেছে তরল পারদ ও সূক্ষ্ম পরিমাপ নীতি। গবেষকদের ধারণা, জাহাজটিতে হয়তো কোনো দক্ষ স্বর্ণকারও ছিলেন, যিনি ভ্রমণে থাকা অভিজাতদের জন্য এসব অলংকার তৈরি করছিলেন। রোমান সাম্রাজ্যের পতন এবং মধ্যযুগীয় পৃথিবীর উত্থানের এই সংকটময় সময়ে পুরো ভূমধ্যসাগরে বাইজেন্টাইনদের প্রভাব কেমন ছিল তা বুঝতে এই আবিষ্কার দিচ্ছে এক নতুন বার্তা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।